7 দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। একদিনে আরও 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি রোগী 492 জন। জুন শেষে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে 8.48%। খাদ্যে মূল্যস্ফীতি 7.39% জানালো বিবিএস। জুলাই সনদ ও সংস্কার ছাড়া নির্বাচন করতে না দেওয়ার হুঁশিয়ারি এনসিপি। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশায় মির্জা ফখরুল। উপজেলায় অধস্তন আদালত স্থাপনে একমত সব দল। বিরোধী নিপীড়ন রোধে সংশোধন হবে জরুরি অবস্থা জারির বিধান। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। জুনের চেয়ে জুলাইয়ে ডেঙ্গুর চোখ রাঙানি বেড়েছে। গত মাসে দিনে গড়ে 200 জন আক্রান্ত ছিলেন, সেখানে চলতি মাসের 7 দিনের হিসেবে গড়ে আক্রান্ত 357 জন, অর্থাৎ প্রায় দ্বিগুণ। এদিকে সোমবার এই রোগে আক্রান্ত 492 জন হাসপাতালে ভর্তি হন, যা এ বছরের সর্বোচ্চ। একই দিনে মৃত্যু হয়েছে 3 জনের। এমন বাস্তবতায় জরুরি পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। সাধারণত জুলাই থেকে শুরু হয় ডেঙ্গুর মৌসুম। এ ধারাবাহিকতা রাখতেই যেন মাসের শুরু থেকেই পরিস্থিতি ভয়াবহ। 7 দিনে আক্রান্ত 2500, মারা গেছেন 6 জন। এর মধ্যে 3 জনের মৃত্যু হয় সোমবার। এ নিয়ে চলতি বছর প্রাণহানি 48 জনের। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 1354 জন। এই মশা তো উঠতে থাকে, রাত্রে ঘুমাইলে মশার ভিতরে মশারি টানাইলেও কাজ হয় না, মশা ঢুকে পরে। অত বেশি ভালো না। আমরা আসছিলাম যেদিন বৃহস্পতিবার দিন 161 নিয়ে ভর্তি হয়েছিলাম, 161,000। তো আজকে আরও একটু কমে গেছে, 110,000 হয়েছে। কিন্তু মেজর যে অনেকগুলো ওষুধ যেগুলো হচ্ছে সাধারণত সাপ্লাই দেওয়ার কথা, সরকারিভাবে অনেকগুলো অ্যাভেলেবেল থাকার কথা, কিন্তু সেগুলো নাই, অর্থাৎ ওষুধের সংকট আছে। বিশেষজ্ঞরা বলছেন দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। কার্যকর পদক্ষেপ না নিলে চলে যাবে নিয়ন্ত্রণের বাইরে। বৃষ্টিপাত সারা দেশ জুড়ে হচ্ছে, 1। 2 নম্বর, ইতিমধ্যেই এডিস মশা সারা দেশ জুড়ে ছড়িয়ে গেছে গত 5-7 বছরে, এবং আমাদের ডেঙ্গু ভাইরাসও আনুপাতিক হারে ছড়িয়েছে। তার মানে হলো এখন আর শুধু ঢাকা সিটি কর্পোরেশন বা আমাদের সিটি কর্পোরেশনগুলোতে মনোযোগ দিলে হবে না, এখন আমাদের চিন্তা করতে হবে সারা দেশ জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ শুরুর কথা বলছে স্থানীয় সরকার বিভাগ। আমরা সারা দেশে অভিযান পরিচালনা করছি, মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। মোবাইল কোর্ট যদিও সমাধান নয়, আমরা চাচ্ছি মানুষকে সচেতন করে, সকলকে একত্র করে এই কাজটা করার জন্য সারা দেশেই। আমরা ইউনো, জেলা প্রশাসক, আমাদের প্রশাসকদেরকে নির্দেশনা প্রদান করেছি। এখন থেকে মেসিভ প্রোগ্রাম করে মানুষকে সচেতন করে ওষুধ যেখানে দেওয়া দরকার সেখানে দিবে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 12,763 জন। এদের 66% পুরুষ আর 34% নারী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশাল জেলায় খুব বেশি একটা ডেঙ্গুর প্রকোপ না থাকলেও বিভাগে কিন্তু সার্বিকভাবে অবস্থা ভালো না। বিশেষ করে বরগুনা এবং পটুয়াখালীতে কিন্তু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ডেঙ্গু প্রতিরোধে সার্বিকভাবে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? সবচেয়ে বেশি যেটি আপনি বলছেন, আসলে বরিশালে আমরা এই পর্যন্ত দেখেছি চলতি বছরে 5,717 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। তার মধ্যে কিন্তু প্রায় 3,000-এর বেশি রোগী কিন্তু হচ্ছে বরগুনা জেলায়। এটি হচ্ছে যে আসলে বরিশালের যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালটি রয়েছে, সেখানে কিন্তু আসলে বরিশালের বিভিন্ন জেলা থেকে এখানে রোগীরা আসছেন এবং তারা এখানে ভর্তি হচ্ছেন। আমরা যদি খবর নিয়েছি এবং রোগীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে অনেকেই জ্বরে আক্রান্ত হওয়ার পরে প্রথমে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছেন, তারপরে আবার বাসায় সুস্থ হচ্ছেন, পরবর্তীতে আবার আক্রান্ত হচ্ছেন, পরবর্তীতে কিন্তু পুনরায় তারা আবার হাসপাতালে যাচ্ছেন। সেক্ষেত্রে দেখা যায় যে রোগটি ডেঙ্গুর যে আক্রমণ, সেইটি কিন্তু আসলে তারা ধীরে ধীরে আসলে ক্ষতির দিকে যাচ্ছে। সেই ক্ষতিটা কিন্তু আসলে এক পর্যায়ে জ্বরে যখন তারা বেশি আক্রান্ত হন, তখনই কিন্তু তারা বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা ভর্তি হন। সেক্ষেত্রে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে
যে চিত্রটি দেখা যাচ্ছে বরিশালের চেয়ে এই বছর কিন্তু বরগুনা জেলা এবং বরগুনার আশেপাশে পাথরঘাটা কিন্তু আজকে একজন মারা গেছে। গত 24 ঘন্টায় যে 2 জন মারা গেছে তার মধ্যে কিন্তু বরগুনা জেলা একজন রয়েছে, সেটি হচ্ছে বরগুনার পাথরঘাটা উপজেলা, এবং আরেকজন রয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলায়। যিনি মারা গেছেন তার বয়স কিন্তু প্রায় 35 বছর, যিনি বরগুনায় মারা গেছেন, এবং বরিশালে যিনি মারা গেছেন তার বয়স 18 বছর। আমরা যখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তারা কিন্তু শুধু বরিশাল বা বরগুনায় যে আছেন সেভাবে না, কিন্তু তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। সেই কর্মরত থাকা অবস্থায় যখন তারা অসুস্থতা বোধ করেন তখনই কিন্তু তারা চলে আসেন এই তাদের স্বজনদের কাছে এবং এই স্থানীয় হাসপাতালে তারা ভর্তি হন। সেক্ষেত্রে আমরা বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে গত বছর বরিশাল সিটি কর্পোরেশনের যে চিত্র ছিল তার চেয়ে কিন্তু এবারের চিত্র ভিন্ন, অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কম। সেক্ষেত্রে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক থেকে শুরু করে যারা কর্মকর্তা রয়েছেন এবছর তারা শুরু থেকেই কিন্তু ডেঙ্গু প্রতিরোধের জন্য যে করণীয় যে কার্যক্রমগুলো রয়েছে, যেমন আমরা দেখেছি খাল পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা এবং রাস্তার পাশে যে ময়লার স্তূপগুলো থাকে সেগুলোকে সময় মতো পরিষ্কার করার কার্যক্রমগুলো কিন্তু তারা হাতে নিয়েছেন, যার ফলে কিন্তু এবছর বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা খুবই কম এবং মৃত্যু হারও কিন্তু কম। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে বরগুনার যে চিত্রটির কথা বলা হচ্ছে, যারা এই হাসপাতালে আসছেন এবং বরগুনার না অন্যান্য জেলা থেকে যারা আসছেন তারা বলছেন তাদের সেখানে কিন্তু স্থানীয়ভাবে যে মশার ওষুধ ছেটানো এবং যে কার্যক্রমগুলো নেয়ার কথা এবং সচেতনতা বৃদ্ধির যে বিষয়টি সেগুলো কিন্তু একেবারেই কম। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে তারা প্রতিনিয়তই কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছেন, ওষুধ সরবরাহ করছেন এবং মানুষের যে চিকিৎসা সেবা সেটি নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। তারপরে কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ ঠেকানো যাচ্ছে না। বিশেষ করে বরিশাল বিভাগের যে বিভিন্ন জেলা উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে মশার উপদ্রব যেমন বেড়েছে তেমনই কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতাও কিন্তু বেড়েছে। জি আলামিন জানাচ্ছিলেন বরিশাল থেকে। গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 8.48% হয়েছে। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। বিবিএস বলছে গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে 7.39% আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয় 9.37%। বিবিএস এর তথ্য মতে গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিল 9.05%। দীর্ঘদিন পর গত জুনে মূল্যস্ফীতির হার 9%-এর নিচে নামলো। এর ফলে টানা 4 মাস ধরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। অর্থনীতিবিদদের মতে মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এদিকে দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাসে বলেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নাটোরে জুলাই স্মরণে পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন তিনি। জেলার মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে নাহিদ বলেন, তরুণরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে একইভাবে বাংলাদেশ বিনির্মাণ করবে। বলেন, মৌলিক সংস্কার করার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দিতে হবে। দেশ গঠনে তরুণদের পাশে থাকার আহ্বান জানান নাহিদ। এর আগে নাটোরের ঢালান তকিয়া বাজার থেকে পদযাত্রা শুরু করে দলটি। বিভিন্ন স্থানে পথসভা শেষে মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে সমাবেশ হয়। নাটোরের পর সিরাজগঞ্জে যায় পদযাত্রাটি। সিরাজগঞ্জের পর পাবনায় যাবে এনসিপি। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে, এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা করছে বিএনপি। নির্বাচনের যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে দেরি হলে বিদেশি বিনিয়োগ আসবে না, দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান তৈরি হবে না। দীর্ঘ 15 বছর দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করেছে। নির্বাচন হলে দেশ সঠিক পথে এগোবে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে সকালে হযরত শাহজালালের মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না,
আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে, যে সরকারের পেছনে জনসমর্থন আছে। উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে একমত হয়েছে সব রাজনৈতিক দল। সকালে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের 10ম দিনের সংলাপে এই সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো। একই সাথে জরুরি অবস্থা জারিতে যেন বিরোধীদের দমন পীড়ন না হয় সেই বিষয়েও ঐক্যমত্য হয়েছে। সংশোধন করা হবে সংবিধানের 141 ধারা। বিএনপি বলছে বিচার বিভাগের সাথে আলোচনা করে অধস্তন আদালত স্থাপনের নতুন সিদ্ধান্ত কার্যকর করতে হবে। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংবিধানের 141 ধারা সংশোধনের বিষয়েও একমত দলটি। আর কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানায়, সংলাপে এনসিসি গঠনের বিরোধিতা করেছে বেশিরভাগ দল। কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। অন্তর্বর্তী সরকার প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার উদ্যোগের বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে সংলাপ চলছে। বিএনপি সহ 30টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিচ্ছে। সব বিষয়ে একমত হব না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে 166টি, তার বাইরে যেগুলোর ব্যাপারে সুনির্দিষ্টভাবে অধিকাংশ দল বলেছেন যেগুলো রাখা যাবে না। আজকের পরে বাকি সময়টা আপনাদের সাংগঠনিক এবং অন্যান্য কাজ ব্যস্ততার জন্য এবং অনানুষ্ঠানিক যোগাযোগের জন্য সকলেরই কর্মসূচি থাকবে। তার মধ্যেও আমাদেরকে একটু সময় বের করে আমাদের এই আলোচনাটা অব্যাহত রাখতে হবে। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। কোটা সংস্কার আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান। সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। 36 দিনের আন্দোলনের অন্যতম মোড় ঘোরানো কর্মসূচি ছিল জুলাইয়ের প্রথম দিকের বাংলা ব্লকেট কর্মসূচি। আওয়ামী সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করে এই কর্মসূচি সফল করেন শিক্ষার্থীরা। 1 জুলাই থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। 2 জুলাই বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। দাবি আদায়ে 5 জুলাই পর্যন্ত বিকেলে একটি নির্দিষ্ট সময় ধরে শাহবাগ অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। স্বৈরাচার হাসিনা সরকার দাবি উপেক্ষা করলে এবার 7 জুলাই থেকে বাংলা ব্লকেট কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। আশানুরূপ প্রশাসন থেকে যখন আমরা কোনো ফল পাচ্ছিলাম না, তখন সিদ্ধান্ত আসে যে আমরা বাংলা ব্লকেট করব। তো বাংলা ব্লকেট এবং পরবর্তী সব কর্মসূচি আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং জনমনে আমাদের আন্দোলনের প্রতি সমর্থন বাড়তে থাকে। 7 জুলাই থেকে 9 জুলাই রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব, ফার্মগেট সহ গুরুত্বপূর্ণ সব সড়কই অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঢাকা আরিচা মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, চট্টগ্রাম খুলনা, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বন্দর নগরী চট্টগ্রাম ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে যখন বেরিয়ে যেমন কোটবাড়ি এই জায়গাটায় যখন আমরা অবস্থান নিয়েছিলাম, সেদিন আমরা রাতের 12:30 পর্যন্ত আমরা এখানে অবস্থান নিয়েছিলাম। এরপর আবার পুলিশের বাধাকে উপেক্ষা করে 11 জুলাই থেকে টানা অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। গার্ডিয়ান যাদের কাছে পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারিনি, সিনিয়র সিটিজেন, তারা যাতে এই জায়গার জিনিসটা এনগেজ ফিল করে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে যখনই আমরা কোনো একটা পয়েন্ট ব্লক করছি, কিন্তু মানুষ আসলে আমাদের সাপোর্ট দিচ্ছিল, বলছিল যে 2 দিন কষ্ট করবো, 1 সপ্তাহ কষ্ট করবো, কিন্তু হলো গিয়ে আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতিরা যাতে হলো গিয়ে এই যে পরবর্তী যে তাদের উপর যে বৈষম্য সেই জিনিসটা না হয়। আওয়ামী সন্ত্রাসীদের সকল ধরনের হুমকি রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন ধরে রাখে শিক্ষার্থীরা। সভাপতি ক্যান্ডিডেট ছিলেন, তারা হলের গেট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়াইছিলেন। শিক্ষার্থীরা সমস্ত ভয়কে জয় করে কিন্তু তারা রাজপথে নেমে এসেছে। 36 দিনের গণঅভ্যুত্থানে হাসিনার নির্দেশে শিশু থেকে সব বয়সী সহস্রাধিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। এরপর গণঅভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা 5 আগস্ট পালিয়ে যায় ভারতে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ 10 জুলাই। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই দিন ঠিক করেছে। এ সময় শুনানিতে শেখ হাসিনার অব্যাহতি চেয়েছেন তার পক্ষে রাষ্ট্রের নিযুক্ত আইনজীবী।
জুলাই অভ্যুত্থানে হত্যা, উস্কানি, ষড়যন্ত্র সহ 5টি সুনির্দিষ্ট অভিযোগে 1 জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অন্য 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলন দমনে 1400 জনকে হত্যার নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে 1 জুলাই যুক্তি তুলে ধরে প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতি চেয়ে আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। বলেন, রাজাকার ইস্যুতে বক্তব্যের অপব্যাখ্যা দেয়া হয়েছে। এ সময় এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি সাবেক আইজিপিকে হাজির করা হয়, তবে শুনানিতে অংশ নেননি তার আইনজীবী। শুনানি শেষে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে প্রসিকিউশন ও আসামি পক্ষ। ওনারা বলেছিলেন যে এই মামলায় ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ অসত্য, মানে মিথ্যা। এক্ষেত্রে বিজ্ঞ চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানিয়েছেন যে এটি সত্য কি মিথ্যা এটি নিরূপণের সময় চার্জ হিয়ারিং নয়। চার্জ হিয়ারিং হলো কোনো আইনগত সুস্পষ্ট ত্রুটি আছে কিনা। সত্য মিথ্যা নির্ধারণ হয় ট্রায়ালে। চার্জ ফ্রেম হলেই কেবল বিচার হবে কি হবে না সেটা নির্ধারণ করা হবে। আমি ডিসচার্জে তাদেরকে অব্যাহতির প্রার্থনা করেছি। অব্যাহতির প্রার্থনার মূল যে বিষয়গুলি ছিল সেগুলো এই যে তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং যেগুলো কোনো সত্যিকারের ভিত্তি নাই। প্রসিকিউশন বলছে, অভিযোগ গঠন হলে জুলাইয়ের শেষে কিংবা আগস্টের প্রথম দিকে শুরু হতে পারে আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2015 সালে কুমিল্লার 14 গ্রামে পেট্রোল বোমা হামলায় হত্যাসহ 3টি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। বিকেলে এই তথ্য জানান পাবলিক প্রসিকিউটর কায়মুল হক রিঙ্কু। তৎকালীন সরকারের দায়ের করা মামলাগুলো রাজনৈতিক মামলা বিবেচনায় প্রত্যাহারের আবেদন করা হলে বিএনপি প্রধানকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান তিনি। বলেন, 2015 সালের 3 ফেব্রুয়ারি 14 গ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় 8 যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করে পুলিশ। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 78 জনকে অভিযুক্ত করা হয়। সম্প্রতি 2 মামলার শুনানিতে তার সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় অব্যাহতি দেয় আদালত। এছাড়া একই বছরের 25 জানুয়ারি নাশকতার মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় বেগম খালেদা জিয়াকে। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সমস্ত কাগজপত্র এবং গুলশান অফিসে ওনার বন্দি অবস্থার সমস্ত চিত্র এগুলি কোর্টে তুলে ধরার পরে কোর্ট সন্তুষ্ট হয়ে ওনাকে এই মামলার দায়ের থেকে অব্যাহতি দেয়। দেশের পরিবেশ স্থিতিশীল করতে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। বিকেলে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এই দাবি জানান তিনি। ববি হাজ্জাজ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময়ে ধরে নিয়ে ইসিকে দলগুলোর সাথে সংলাপ করতে হবে। সিইসির সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি, যার মধ্যে রয়েছে আওয়ামী লীগ সহ নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতারা যেন স্বতন্ত্র হিসেবে নির্বাচন না করতে পারে তা নিশ্চিত করা। লিখিত আবেদনে 60 দিনের মধ্যে সীমানা পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশের দাবি জানানো হয়। নির্বাচনী আচরণ বিধিতে পোস্টার না থাকায় বিধান থাকায় বিকল্প হিসেবে সরকারি খরচে বিলবোর্ড স্থাপন করার দাবি জানিয়েছে এনডিএম। এখন যে অস্থিতিশীলতার একটা অবস্থা তৈরি হচ্ছে, কয়েকটা দল কয়েকটা অযৌক্তিক ডিম্যান্ড নিয়ে যে রাজপথে নামতে চেষ্টা করছেন, সেই জায়গাগুলোতে আরও আমরা হয়তো পরিষ্কার একটা ইমেজ পেতে পারি, ক্ল্যারিটি পেতে পারি এবং আরও স্টেবিলিটি আসতে পারে যদি সরকারের পক্ষ থেকে এই ইনস্ট্রাকশনসটাও পরিষ্কার হয়। কোন সময়টায় নির্বাচন দেখতে চান অন্তর্বর্তীকালীন সরকার, সেটা যদি নির্বাচন কমিশনকে আরেকটু পরিষ্কার করে জানান। টেলিকম নীতিমালা পরিবর্তন হচ্ছে, ফলে যারা এতদিন অনিয়ম দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত লেগেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। এ সময় টেলিযোগাযোগ লাইসেন্স ঘিরে স্বার্থান্বেষী মাফিয়াদের রোষানলে পড়ার অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে তৈয়ব বলেন, নতুন প্রজন্মের টেলিকম লাইসেন্স পলিসি নিয়ে কাজ করছে সরকার, যা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন এবং জিএসএমএ সহ সবগুলো আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্দেশনা। ফয়েজ আহমেদ বলেন, আওয়ামী লীগ সরকার মূলত রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে একের পর এক লাইসেন্স দিয়েছে, যারা এখনো সক্রিয় রয়েছে। রাখতে পারবেন এবং
আমরা সর্বক্ষেত্রে কমপ্লায়েন্স আনার চেষ্টা করছি এবং যেহেতু আমরা এই কাজগুলো করছি সেজন্য যারা এতদিন দুর্নীতি করেছে তাদের স্বার্থে আঘাত হানছে। যেই কোম্পানিগুলো স্বৈরাচারের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে লাইসেন্স নিয়েছে, যারা সরকারি কোম্পানিগুলোর কাছে শত শত কোটি টাকা, যারা ব্যাংকগুলোর কাছে ঋণ খেলাপি, তারা আমাদের বিরুদ্ধে অর্থ ব্যয় করে অপপ্রচারে লিপ্ত বলে আমি সন্দেহ করি। পবিত্র হজ পালন শেষে পর্যন্ত দেশে ফিরেছেন ৭৩,৪৯৩ জন। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে বৃহস্পতিবার। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে এরই মধ্যে ৮৭% ফিরতি ফ্লাইট ঢাকা পৌঁছেছে। এ পর্যন্ত ১৯০টি ফ্লাইটে দেশে ফিরেছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে ৩২,৩৬২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৬,২২৮ জন এবং ফ্লাইনাসের ফ্লাইটে করে ফিরেছেন ৮,৭৭৬ জন হাজি। অন্যান্য এয়ারলাইন্সে দেশে ফিরেছেন ৫,৬৭২ জন। হজ পালনে এবার সৌদি আরব যান ৮৭,১৫৭ জন বাংলাদেশি। তাদের মধ্যে মারা যান ৪৪ জন। বর্তমানে ১৪ বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম। ধন্যবাদ।